প্রিয় দর্শক, স্বাগত আপনাদেরকে সারা দাও বাংলাদেশ আরেকটি পর্বে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত সুপরিচিত মুখ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন। তার কাছে জানবো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নানান দিক, চট্টগ্রাম সিটির দায়িত্ব নেয়ার পর থেকে শুরু করে কি কি আসলে উন্নতি হলো কিংবা কি কি করা গেল না করা গেল, এই জায়গাগুলো নিয়ে অবশ্যই তার কাছে জানবো। আর আপনাদের যেই প্রশ্ন চট্টগ্রাম জলাবদ্ধতা, তা নিয়ে অবশ্যই আমাদের আজকে প্রশ্ন থাকবে। তার আগে আমরা আজকের আমাদের অতিথি জনাব শাহাদাত হোসেনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শকবৃন্দ যারা দেখছে। শুরুতেই আমরা প্রশ্নে যেতে চাই। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা সবচেয়ে বড় সমস্যা। আমি যদি খুব বেশি ভুল না করি, আরেকটি টকশোতে আরেকটি মাধ্যমে আমি সেখানে উপস্থাপক ছিলাম। আপনি বলেছিলেন যে আপনি যদি কখনো চট্টগ্রাম নগরের মেয়র হন, সবার আগে আপনি সম্মিলিত প্রচেষ্টা অর্থাৎ বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে যোগ সাদৃশ্য করে এই জলাবদ্ধতা নিয়ে কাজ করবেন। ভাগ্যের দৌলতে আজকে আপনি চট্টগ্রাম সিটির মেয়র। সেই জায়গাটা থেকে আসলে আপনি তারপরে আপনার মেয়রের দায়িত্ব পাওয়ার পরে জলাবদ্ধতা নিয়ে কি কি কাজ করেছেন যদি একটু বলেন। ধন্যবাদ আবিদ। আমি আসলে তোমার সাথে অনেক আগে একটা টক শো হয়েছিল, সেখানে হয়তো আমি তখন মেয়র ছিলাম না, আমি তখন বিএনপির প্রেসিডেন্ট হিসেবে তোমাকে আমি সাক্ষাৎকার দিয়েছিলাম এবং সেখানে কথাগুলো এসেছিল। তো গত 11 মাস আগে আমি যখন দায়িত্ব নিয়েছি, নভেম্বরের 3 তারিখ, তখন থেকে কিন্তু আমরা জলাবদ্ধতা নিয়ে কাজ করছিলাম এবং জলাবদ্ধতাকে প্রায়োরিটি বেসিসে ধরে আমরা ইনফ্যাক্ট চট্টগ্রামের যে আমাদের যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আছে, সমস্ত অর্গানাইজেশনগুলোকে আমরা একসাথে কাজ করার একটা সুযোগ আমরা নিয়েছিলাম এবং যার প্রেক্ষিতে আমরা একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি ইনশাল্লাহ। তা আমরা তখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রকল্প চলমান এখনও আছে, সেটি যেটা 2016 সাল থেকে সেটা স্টার্ট হয়েছে, যেটাতে 36টা খালকে তারা সংস্কার করার একটা প্রকল্প, সেখানে 6,000 কোটি টাকা ইনিশিয়ালি ছিল, পরে গিয়ে সেটা 14,000 কোটি টাকা হয়েছে। তো এখানে যে জিনিসটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইনফ্যাক্ট একটি মাত্র খাল, বারেপাড়া খাল, আর বাকি 21টা খাল এখন আমরা কিন্তু সংস্কার করা হয়নি, সেটা আমরা একটা ডিপিপি আমরা তৈরি করছি যেটা সংস্কার করা হবে। তো এই জায়গায় এসে আমরা আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে কাজটা করেছি, আমাদের যে 1600 কিলোমিটার প্রাথমিক ড্রেনেজ সিস্টেমের জন্য যে নালাগুলো আছে, এই ড্রেনগুলো আমরা ক্লিন করার একটা চিন্তা ভাবনা আমরা করে সেখানে আমরা প্রায় 180টার মতো প্রকল্প আমরা সেখানে দিয়েছি। ছোট ছোট প্রকল্প, কিন্তু নালাগুলোকে ক্লিন করার এই মূল কাজ ছিল। তো এর মধ্যে আবার আমাদের যে বারোপাড়া খাল, সেটাকে আমরা 90% কাজও আমরা তখন আমরা সমাপ্ত করেছিলাম, আর 10% কাজ বাকি ছিল, সেটাকে আমরা একটা অল্টারনেটিভ ওয়ের মাধ্যমে আমরা সেটা করেছি। এবং সে জলাবদ্ধতা প্রকল্পের অংশ হিসাবে আমাদের একটা বড় মার্কেট ছিল বদ্রাহাটে নালার উপরে, যেটা আগের মেয়ররা করেছে, সেটা আমরা ভেঙে দিয়েছি। যার কারণে সেখানে বদ্রাহাটে এবার আপনারা দেখেছেন একটা দৃশ্যমান রেজাল্ট। সেখানে কিন্তু নালাটা প্রশস্ত হওয়ার কারণে এবং সেখানে ওই মার্কেটটি ভাঙার কারণে গিয়ে সেখানে অটোমেটিক্যালি ড্রেনেজ সিস্টেমটা বেশ চমৎকার হয়েছিল এবং আলটিমেটলি গিয়ে সেখানে পানি উঠেনি ইনশাল্লাহ। এবার বদ্রাহাট, মুরাদপুর, বিশেষ করে আমাদের বৃহত্তর বাকলিয়া, তারপর মির্জাপুর, এইসব এলাকাগুলো কিন্তু এবার অনেকটা জলাবদ্ধতা মুক্ত ছিল। তো এর বাইরে এসে আমরা যেটা করেছি, আগ্রাবাদ এলাকাতে আমাদের একটা বক্স কালভার্ট ছিল, যেটা প্রায় 2.9 কিলোমিটার, 3 কিলোমিটার পাশাপাশি। এই বক্স কালভার্টটা হয়েছিল 1998 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এরপরে কিন্তু এই বক্স কালভার্টটা হাত দেওয়া হয়নি, কোনো ক্লিন করা হয়নি, সেটা আমরা ক্লিন করেছি এবং ক্লিন করার প্রেক্ষিতে আমরা আগ্রাবাদ এলাকাতেও জলাবদ্ধতা অনেকাংশ কমিয়ে নিতে পেরেছে। তো ইনশাল্লাহ এবার আমাদের যেটা সবচেয়ে ভালো দিক হচ্ছে, আমাদের যেটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সেখানে 34th ব্রিগেডের যে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন এবং আমাদের বিশেষ করে সিটি কর্পোরেশন তো আছেই, পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, চট্টগ্রাম জেলা প্রশাসন, পাশাপাশি পুলিশ কমিশনার অফিস, সবাই মিলে এবং বন্দরের একটা বিশাল রোল ছিল, কারণ তারা ড্রেজিং প্রকল্পগুলো করেছে কর্ণফুলী নদীতে। সো সব মিলিয়ে আমাদের আসলে সব সংস্থাগুলো যে একসাথে কাজ করতে পেরেছে এবং সেখানে আমি সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে সবাইকে ডেকে একসাথে কাজ করার যে একটা সুযোগ আমাদের তৈরি হয়েছে, সেজন্য আমি সব সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি মনে করি আমাদের এই সমন্বিত প্রচেষ্টার মধ্যে দিয়ে, যেটা আমি একবার হয়তো তোমাকে সাক্ষাৎকারে বলেছিলাম, সেটাই ইনশাল্লাহ আমরা করতে পেরেছি
যেটা আওয়ামী লীগের সময় করা হয়নি। তো সে জায়গায় এসে আমরা হয়তো একটা ভালো রেজাল্ট এবার জলাবদ্ধতাতে আমরা করতে পেরেছি, যেটাতে আমি মনে করি যে 50-60% রেজাল্ট চট্টগ্রামের মানুষ পেয়েছে। তো বাকি রেজাল্ট আমাদের কাজগুলো বাকি আছে, সেগুলো যদি আমরা করতে পারি আশা করি সেটা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। মাননীয় মেয়র, আপনার নলেজে দেওয়ার জন্যই একটু বলা যে আমার জন্মস্থান যেহেতু আপনারই চট্টগ্রামের হালি শহরে, আপনি নিশ্চয়ই জানেন যে হালি শহরের ওপেন হার্ট সার্জারি চলছে বিভিন্ন প্রকল্পে, উন্নয়ন প্রকল্পে। আপনি এ নিয়ে বক্তব্য দিয়েছেন, আপনি বলেছেন প্রকল্পগুলো শেষ হলেই আপনি রাস্তার কাজ শুরু করবেন এবং অলরেডি সেই কাজ চলমান আমরা দেখতে পাই। কিন্তু আপনাকে একটু বলে রাখতে চাই যে আমরা হালি শহরের মধ্যে ক্যান্টনমেন্টও রয়েছে। ক্যান্টনমেন্টের রোডগুলা না কেটে রোডের সাইড দিয়ে কিন্তু সেই প্রকল্পগুলোর কাজ চলছে। তাহলে কোনোভাবে কি রোড না কেটে কি তারা চাইলেই হালি শহরে বাকি কাজগুলো সম্পন্ন করা যায় কিনা? আসলে মানে আমি একটু সম্পর্ক যুক্ত করি। আমি কালকে রিকশায় করে আমার পুরাতন এলাকা আমি ঘুরছিলাম এবং সেই জায়গার রিকশাওয়ালারই একজনের বক্তব্য এটিই যে তাদের পাওয়ার আছে বলে তাদের রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, আমরা সাধারণ মানুষ তাই আমাদের রাস্তার উপর দিয়ে যাচ্ছে। আসলে এটা ঠিক না। আমার যেটা মনে হয় যে ওয়াসার সাথে আমরা দফায় দফায় বসেছি হালি শহরের ব্যাপার নিয়ে, অন্যান্য যেসব জায়গা তারা আমাদের অনুমতি না নিয়ে অনেক সময় করে ফেলে, তো পরবর্তীতে তাদেরকে আমি আবার জবাবদিহিতার আওতায় আনি। আজকেও তারা কিন্তু এখানে এসেছে, ওয়াসার দায়িত্বপ্রাপ্ত যিনি এমডি রয়েছেন এবং পাশাপাশি অন্যান্য চিফ ইঞ্জিনিয়ার সহ সবাই এসেছেন। আমি তাদেরকে বারবার ডাকি কোনো একটা ব্যাপার হলে, এবং সেখানে তাদেরকে বলা হয়েছে যেগুলিতে আমাদের সিটি কর্পোরেশন অনুমতি নেই সেসব রাস্তায় যাতে তারা হাত না দেয়, আর বিশেষ করে হালি শহরের কাজটা দ্রুত করে দেওয়ার জন্য। কারণ আমাদের অলরেডি টাকাও রেডি আছে, আমাদের প্রজেক্টও রেডি আছে, বাট একমাত্র তাদের কাজগুলো শেষ নেওয়ার কারণে আমরা কাজে হাত দিতে পারছি না। তো এর মধ্যে হালি শহরে অবশ্য আমি বিডিআর মাঠটাকে একটা চমৎকার একটা মাঠে তৈরি করেছে, আপনারা হয়তো দেখেছেন, নতুন গ্রাস সেখানে উঠছে এবং সেখানে গ্রাস লাগানো হয়েছিল, এবং সেখানে আলটিমেটলি একটা চমৎকার একটা মাঠ আমরা তৈরি করে দিব খেলাধুলার জন্য। ইভেন আরেকটা হালি শহর এইচ ব্লকে আমরা আরেকটি মাঠ এবং শিশু পার্ক সেটা করা হয়েছে, সেটা আমি উদ্বোধন করব উইদিন শর্ট টাইম। এবং হালি শহরে আমাদের আরও অনেক পরিকল্পনা আছে, এবং আমার একটা কিচেন মার্কেটও সেখানে শুরু হয়েছে, বড় কিচেন মার্কেট। তো ওভারঅল জনগণের সুবিধার জন্য আমরা কাজগুলো করছি, এবং সেখানে আশা করি এই রাস্তাগুলো যদি আমরা করে দিতে পারি তাহলে আশা করি একটা যুগান্তকারী পদক্ষেপ আমরা মনে করছি আমাদের বাস্তবায়িত হবে। মাননীয় মেয়র, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটু বলতে চাই যে মেয়র হিসেবে বসার আগে আপনি দলীয় চট্টগ্রাম মহানগরের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন। তখন থেকে আপনার সাথে আমরা ছুটে চলেছি। মেয়রের চেয়ারে থাকা অবস্থায় কর্পোরেশনকে দলীয়করণ করার কোনো অভিযোগ আপনার বিরুদ্ধে আছে কিনা? এবং আরেকটি বিষয় জানতে চাই, মেয়র হিসেবে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেই আমরা দেখেছি যে ভিন্ন দলের হলে তার বাড়ির সামনে রোড হয় না, বা ভিন্ন মতের হলে তার যেই নগর সেবাগুলো পাওয়ার কথা সেই নগর সেবাগুলো থেকে সে বঞ্চিত থাকে। আপনার ক্ষেত্রে আসলে এরকম কিছু হয়েছে কিনা? না, আমার আসলে ইনফ্যাক্ট যে রাস্তাগুলো আগের থেকেই করা, সেগুলো আগের থেকে লোকেটেড করা, যেগুলো আগের যে মেয়ররা ছিল তাহলে তো সবাই আওয়ামী লীগের ছিল, তো ওগুলো আগে থেকে ২৫০০ প্রকল্পে ঢুকানো আছে, এটাতে চেঞ্জ করার কোনো কিছু নেই। তবে এর মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রায়োরিটি বেসিস, মিনস যেখানে মানুষ খুব কষ্ট পাচ্ছে। সাপোজ সুনিয়া মাদ্রাসার ওইখানে একটা রাস্তা আছে, আর একটা আপনার রাস্তা যেটা হাজিপাড়া ৩ নম্বর ওয়ার্ড, তারপরে এখানে আগ্রাবাদে কিছু রাস্তা আছে যেগুলি খুব আমাদের লোকজন সেখান দিয়ে যায়, আর যেখানে মাদার বাড়ি এবং সদরঘাটের একটা রাস্তা আছে। তো এই ধরনের কিছু রাস্তা যেগুলি আসলে প্রায়োরিটি বেস আমাদের করে দিতে হয়, সেগুলি কিন্তু আমরা হয়তোবা সেখানে ২৫০০ প্রকল্পতে করতে না পারলেও আমাদের যে রাজস্ব আছে সেই রাজস্ব আয় থেকে আমরা সেটা করছি, থোক বরাদ্দ থেকে। কাজে আলটিমেটলি আমাদের কাজ কিন্তু থেমে নেই, আমরা কাজ করে যাচ্ছি। সেটা আসলে এরকম না যে কোনো আওয়ামী লীগ কিংবা অন্য দলের হতে হবে, আমরা যেখানে প্রায়োরিটি বেসিস সেখানে আমরা কাজগুলো করছি ইনশাল্লাহ।
আরেকটি প্রশ্নে যেতে চাই, ভিন্ন আঙ্গিকের প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি নিজেও সরব, আপনি জানেন। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে আপনি অনেক সমস্যার সমাধান করেছেন। যে সকল জায়গায় ধূর্ত বেগে বৃষ্টির সময় অতিবর্ষণে আপনাকে আমরা বের হতে দেখেছি। বন্যার পানি কোথায় উঠছে সেই সকল জায়গায় সামাজিক যোগাযোগের মাধ্যমেই আপনি ওই সকল জিনিসগুলোতে নজর দিয়েছেন। আপনার সাথে যুক্ত থাকার সুবাদেই এই সকল কিছু জানা। কিন্তু আমি একটি জায়গায় বলতে চাই যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যেটি সবচেয়ে ব্যাপক আলোচিত কিংবা সমালোচিত ডোর টু ডোর প্রজেক্ট, আপনার যেটা নতুন প্রজেক্ট এবং একেবারেই নতুন চট্টগ্রাম মানুষের জন্য এই প্রজেক্টটি। সেই জায়গাটা থেকে আপনার কাছে এখন পর্যন্ত আজকের দিন পাওয়া তথ্য অনুযায়ী আপনার কাছে কি মনে হয় যে আসলে এই ডোর টু ডোর প্রজেক্টটা কি আসলে, আপনি তো অবশ্যই কল্যাণের জন্য করেছিলেন, কিন্তু মানুষের যে সমালোচনা, মানুষের অনেকেরই, আমি চট্টগ্রামের বেশ কিছু সিনিয়র সাংবাদিকেরও পোস্টে আমি দেখেছি এটি নিয়ে, তাদেরও পোস্ট রয়েছে। তো এই ব্যাপারটাকে আবার পুনর্বিবেচনা করবেন কিনা? হ্যাঁ, এটা আপনি ভালো প্রশ্ন করেছেন। আসলে মূলত ডোর টু ডোর দেওয়ার যে পরিকল্পনাটা ছিল সেটি হচ্ছে যে আমাদেরকে পরিবেশ মন্ত্রণালয়, আমাদের এলজিআরই মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সব বিভিন্ন জায়গা থেকে এই ধরনের কিছু পদক্ষেপ নিতে বলা হয়েছিল যে আমাদের যে দৈনন্দিন যে আবর্জনা, সেটা পেরিশেবল এবং নন পেরিশেবল মিলিয়ে প্রায় ৩১০০ টন আমরা এই আবর্জনাগুলো আমাদের আসে। কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে ২২০০ টন আমরা কালেকশন করতে পারছি, বাকি ৮০০ থেকে ৯০০ টন বর্জ্য কোনো না কোনোভাবে সেটা নালাতে চলে যাচ্ছে, খালে চলে যাচ্ছে, অথবা সেটা নদীতে চলে যাচ্ছে, কর্ণফুলী নদী, এবং প্রতিনিয়ত কর্ণফুলী নদী দূষণ হচ্ছে। তো এইসবের প্রেক্ষিতে সে ৮০০ টন ময়লাকে উদ্ধার করার জন্য মূলত আমাদের ডোর টু ডোর দেওয়া। আপনারা জানেন যে সারা বিশ্বের কোনো সিটি কর্পোরেশন বাসা থেকে ময়লা কালেকশন করে না। ময়লা কালেকশন করে বাসা থেকে কেউ না কেউ সেটা বাইরের যে একটা ডাস্টবিন আছে বাসার বাইরে অথবা উঠানের বাইরে, আঙিনার বাইরে, ওইখান থেকেই বর্জ্যটা আসলে ইনফ্যাক্ট সেকেন্ডারি টার্সিয়ারি গার্বেজ স্টেশনে নেওয়া হয়। এই ক্ষেত্রে এবং কল্যাণ পরিষদ কি যথেষ্ট ছিল বলে আপনি মনে করেন না? মানে আমাদের চট্টগ্রামে তো প্রতিটা সমাজেই সমাজ কল্যাণ পরিষদ, প্রতিটি জায়গায় সমাজ কল্যাণ পরিষদ নেই আছে, এবং সেখানে আমরা বিভিন্ন সোসাইটিতে যখন আমরা দেখেছি বিভিন্ন আবাসিক কল্যাণ সমিতি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে সেখানে তারা একটা ফি নেয়, এবং এই ফিতে গিয়ে দেখা যাচ্ছে একজন ওই যে গৃহকর্মীর অথবা গৃহকর্তার সেখানে গিয়ে ১০০ থেকে ১৫০ টাকা পড়ে যায়। তো ওই বিবেচনা করে আমরা ৭০ টাকার কথা বলেছি। আমরা মনে করেছি তাদের এটা সাশ্রয় হবে, পার ডে ২ টাকা সে দিক, মাসে ৬০ থেকে ৭০ টাকা তাকে ব্যয় করতে হচ্ছে। তো এটা স্বাভাবিকভাবে আমি মনে করেছি যে একটা গড়কে সুন্দর রাখার জন্য অথবা একটা শহরকে, এটা একটা তার নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে, হয়তোবা সে এটা খরচ করবে। এবং সেটা আমরা মনে করেছিলাম যে শহরটাকে আসলে একটা ক্লিন সিটি করার মূল যে প্রত্যয়, এবং ময়লাগুলোকে কমপ্লিটলি আমাদের কালেকশনে আনার জন্য। কারণ এই ময়লা থেকে যদি আমি অ্যাডভার্স রিয়েকশন কমপ্লিকেশন আমরা দেখি, এই ময়লাটা যখন নালাতে যাচ্ছে অথবা খালে যাচ্ছে, আলটিমেটলি আমার কিন্তু জলাবদ্ধতার টাকা বেশি লাগছে, নালাটা আবার ক্লিন করতে হচ্ছে, এবং সেখানে গিয়ে যখন নদীতে গিয়ে পড়ছে, নদীটা বারবার ড্রেজিং করতে হচ্ছে। ড্রেজিং করতে গিয়ে যে পরিমাণ টাকা বন্দরের খরচ হয় সেটা আসলে অনেক বেশি। তো সব মিলিয়ে, এবং সেখানে কিন্তু জনগণের প্রভাব পড়ছে। একটা জলাবদ্ধতা হলে কী প্রভাব পড়ে আপনি দেখেন। তখন উনি যখন ঘর থেকে বের হলো, একটা রিক্সা ভাড়া ১০ টাকার জায়গায় ৫০ টাকা নিচ্ছে, একটা ডেস্টিনেশনে যেতে সেখানে তারা আরও টাকা, এবং জনদুর্ভোগ হচ্ছে, এবং পানিটা অনেক সময় বাসার মধ্যে চলে আসতেছে, যেটাতে ফার্নিচার থেকে শুরু করে অনেক কিছু তার নষ্ট হয়। একেবারেই সব মিলিয়ে আমরা পেয়েছি। জনগণকে সুফল দেওয়ার জন্য মূলত আমরা সেটা করেছি। আমরা মনে করেছি একটা বাসায় কেউ না কেউ দৈনন্দিন সে খরচ করছে, মাসে ৭০ টাকা অনেক সময় আমার ফকিরকেও আমরা দিয়ে দিচ্ছি। আমরা পার ডে যদি ৫-১০ টাকা করেও দিই, ৩০০ টাকা ফকির। আর ইভেন যদি আমি বাসায় একটা কাজের ছেলেও রাখি ময়লা ক্লিন করার জন্য, তাকেও আমি ১,০০০ টাকার কমে দিতে পারছি না। তো সেই জায়গায় ৭০ টাকা আমরা মনে করেছিলাম ওটাতে জনগণ খুশি হবে, এবং তারা একটা দায়বদ্ধতার জায়গায় আসবে, ময়লাগুলো আমি কমপ্লিটলি ক্লিন করতে পারবো, এবং শহরটাকে একটি পরিবেশ বান্ধব শহরে পরিণত করতে পারবো। পাশাপাশি আমার যে মিনিস্ট্রিগুলো আছে, পরিবেশ মন্ত্রণালয়,
এলজিআরডি মন্ত্রণালয়, অন্যান্য তাদেরও একটা প্রেশার আছে এই ময়লাগুলোকে ক্লিন করার জন্য। তো সব মিলিয়ে এটা আমাদের একটা উদ্যোগ ছিল। তারপরেও যদি জনগণ, আমি মনে করি, কারণ জনগণের জন্যই তো আমরা কাজগুলো করছি, আমার তো সব কাজগুলো জনগণের জন্য। ইভেন আজকে যে আমি যে 70 টাকা, এটাও কিন্তু জনগণকে 100 টাকা কমিয়ে 70 টাকা করে, আগে 100 টাকা ছিল, আগে অনেকে করেছে হয়তোবা, সেটা রেজিস্টার্ড ছিল না। এখন আমরা রেজিস্টার্ড থাকার কারণে এটা কথা আসছে। আমরা যদি নন রেজিস্টার্ড এগুলি করতে হয়তোবা তারা করছে অনেকে, এখনও কিন্তু আমরা 41 ওয়ার্ডে দিই নেই, অন্য ওয়ার্ড যেগুলো এখন আমরা দিই না সেগুলো নিশ্চয়ই কেউ না কেউ করছে, তো সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসছে না। সিটি কর্পোরেশন বলে হয়তো প্রশ্নটা বেশি আসছে। তবে আমি তাদেরকে বলতে চাই যে এটা অবশ্যই যদি জনগণ সেটা যদি অ্যাকসেপ্ট না করে, অবশ্যই আমরা বন্ধ করে দেব। সেই ক্ষেত্রে আমি মনে করি জনগণের দায়বদ্ধতা আরও বাড়াতে হবে। তারা তাদের এই ময়লাগুলো যাতে যত্রতত্র না ফেলে, তারা যাতে ডাস্টবিন অন্তত পক্ষে আনে। দেখেন, আপনি যখন একটা দেশের বাইরে যান, সেখানে আপনি সমস্ত ময়লাগুলো ক্লিন করে নিজের হাতে বাসার, সেখানে কোনো কাজের ছেলে মেয়ে নিয়ে যাচ্ছে, আবার ময়লাটা বাসার বাইরে এনে ডাস্টবিনে ফেলে। তো কাজে ব্যাপারটা হচ্ছে কি, ওইখানে একটা আমাদের মেন্টাল অ্যাটিটিউড গড়ে উঠেছে, আমাদের কালচার গড়ে উঠেছে, বাট বাংলাদেশে প্রেক্ষাপটে এখনো সেটা গড়ে ওঠেনি, এই সাবকন্টিনেন্টে সেটা এখনো গড়ে ওঠেনি। তো এটা যদি আমাদের মধ্যে গড়ে ওঠে যে আমার ময়লাটা, আমি তাহলে আর টাকা তো লাগছে না, আপনার ময়লাটা যদি আপনি নিজে ক্লিন করে বাইরে নিয়ে আসেন, তাহলে তো সেই জায়গায় আর প্রশ্ন উঠছে না। তো এইখানে আমাদের আসলে মেন্টাল একটা আপনার চেঞ্জের খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি। ডোর টু ডোর প্রজেক্টের আরেকটি ব্যাপার যদি আমি একটু আপনাকে ধরিয়ে দিতে চাই, যে এই যে ময়লাটা যখন নিচে এনে ডাস্টবিনে দেয়া হবে, সেই জায়গায় কি পলিথিনের ব্যবহারটা আরো বাড়ছে কিনা? মানে আমি যদি একটা মধ্যবিত্ত পরিবারের কথাই ধরি, সেই ক্ষেত্রে একেবারে অ্যাপার্টমেন্ট বাসাগুলোতে, যেমন আমি নিজেও আমার বাবা মা আবাসিকে থাকেন যেহেতু, আমি দেখেছি যে আগে প্রতিটা ফ্লোর থেকে সমাজ কল্যাণ পরিষদ থেকে অ্যাপয়েন্টেড একজন লোক, 100 টাকাই ছিল মাসিক চার্জ। তিনি যে একটা বালতি দিয়ে সবগুলো ময়লা নিয়ে আসতো এবং আমাদের বালতির ময়লা তার বালতিতে প্রডিউস করত। কিন্তু এখন যেটা ঘটছে, এটা আপনার জ্ঞাতার্থেই আসলে আমার বলে রাখা, যে আমার মা 3-4টা পলিথিন করে ময়লাগুলো আমাদের হোমমেড যিনি আছেন তাকে দিয়ে নিচে পাঠান, নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। তো এই জায়গা থেকে কি আসলে পলিথিনের ব্যবহারটা বাড়ার সম্ভাবনা আছে কিনা, এই প্রশ্নটা করে রাখছি। সাথে সাথে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, যে এই ডোর টু ডোর প্রজেক্টে জনগণের মোটিভটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা আশাজনক নয়, যেরকমটা আপনার অন্যান্য কাজের প্রশংসা সবাই করেছে, এই কাজটির সমালোচনা অনেকেই করছেন। তো এই জায়গা থেকে সরে আসার কোনো চিন্তা ভাবনা আপনি করছেন না, এটাই বলছি। আমি তো একটু আগে বললাম যে জনগণ যদি সেটা অ্যাকসেপ্ট না করে, তাহলে আমরা সেটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমরা অল্টারনেটিভ চিন্তা ভাবনা করি, সেটাই বলছিলাম যে আমরা এই জন্য উইদিন শর্ট টাইম একটা জনসমাবেশের মতো আমরা করছি। সেখানে আমরা 41 ওয়ার্ডের যারা আবাসিক মালিক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, সেখানে মহল্লা সর্দার আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকবেন, সাংবাদিক থাকবেন, পেশাজীবী থাকবেন, তারা সেখানে আমাদেরকে মতামত দেবে। আমরা ওপেন হাউসে সেটা, একটা বিশাল কমিউনিটি ক্লাবে আমরা সেটা ওপেন হাউসে তাদের বক্তব্য শুনবো। সেখানে তারা যদি মনে করে যে এইটা ঠিক হচ্ছে না, তখন আমাদের একটা জায়গা থাকবে যেটা আমরা মিনিস্ট্রিতে বলতে পারবো যেটা লোক অ্যাকসেপ্ট করছে না। এই ধরনের উদ্যোগ আমরা নিব, কারণ আমিও চাই যে যাদেরকে দেওয়া হয়েছে তারাও যেহেতু ইনভেস্ট করে ফেলেছে, তারাও ওই জায়গায় এসে তাদের দায়বদ্ধতার জায়গায় তারাও বলুক যে হ্যাঁ আমরা এটা করতে পারছি না, অথবা হ্যাঁ এটা আমরা একটু আমাদের এটা সাকসেস আমরা করতে পারছি না এই কারণে। মানে সব মিলিয়ে আমি মনে করি জনগণ যদি সেখানে, যদি জনগণের জন্য আমি রাজনীতি করছি, জনগণের জন্য কিন্তু আমি মেয়র হয়েছি, কাজে জনগণকে বাইরে রেখে আমরা কোনো কাজ করবো না, জনগণকে সম্পৃক্ত করেই আমি কাজগুলো করব। এবং এখানেও যদি জনগণ মনে করে যে তারা এটা সুফল পাচ্ছে না, তারা এটাতে অ্যাকসেপ্ট করছে না, অবশ্যই আমরা নতুন চিন্তা ভাবনা করব এবং এটা আমি বন্ধ করে দিতে বাধ্য হব। চমৎকার, খুবই স্পষ্ট উত্তর পেলাম। আমি ভিন্ন দিকে যেতে চাই। আপনি চট্টগ্রামের মেয়র, এক কথায় দলীয় পদের যদি কেউ থাকেন দলীয়ভাবে, সেটি আপনি এখন বর্তমানে আছেন। চট্টগ্রাম মহানগরে চাঁদাবাজির ব্যাপারে কি বলবেন? চাঁদাবাজি আদৌ হচ্ছে কিনা, বা চাঁদাবাজি করলেও সেটা কি নির্দিষ্ট আপনার দল নাকি অন্য কোনো রাজনৈতিক দলেরও সংশ্লিষ্টতা আছে?
এখানে আসলে চাঁদাবাজির ব্যাপারটা আমি স্পষ্ট বলতে চাই, চট্টগ্রাম সিটিতে ব্যাপক এ ধরনের কোনো চাঁদাবাজির এখনো কোনো কমপ্লেন আমার কাছে আসেনি যে এখানে চাঁদাবাজি হচ্ছে, অথবা এখানে কাউকে মারধর করা হচ্ছে, অথবা কাউকে কিডন্যাপ করা হয়েছে, অথবা কাউকে জিম্মি করা হয়েছে, অথবা কারো জায়গা দখল করে ফেলেছে। এখনো পর্যন্ত যেহেতু আমি এই চেয়ারে আছি, আমার কাছে কিন্তু অনেক কমপ্লেন নিয়ে আসে অনেকে। যেমন ধরেন তাদের ভাই ভাই সমস্যা, এক ভাই আরেক ভাইকে ডেপ্রাইভড করছে, হয়তোবা কারো পারিবারিক সমস্যা, ইভেন আজকে এসেছে একজনের হয়তো মানসিকভাবে প্রবলেম হচ্ছে, আর মনে করছে তাকে সে তার উপর কোনো কিছু জিন পরি দিয়ে কিছু করতে চাচ্ছে, এই টাইপের কিছু কমপ্লেন। অনেক ছোট ছোট সমস্যাগুলো আপনার কাছে। তো কাজে এই ধরনের মধ্যে এই যে ধরেন ব্যাপক চাঁদাবাজির কোনো কমপ্লেন আমার কাছে এখনো আসেনি। আর যদি আসেও আমি প্রশাসনকে বলে রেখেছি ধর্মকে ব্যবহার করবে কিংবা অন্য কিছু করে সন্ত্রাস কার্য সেটা করতে পারে না। কাজে সন্ত্রাসীদের কোনো দলও নেই, সন্ত্রাসীদের কোনো মত নেই, সন্ত্রাসীদের কোনো ধর্ম অবলম্বন করে সেটাও নেই। কাজে আমি মনে করি সন্ত্রাসী সন্ত্রাসী, এবং তাদের বিরুদ্ধে চলমান যে আইন আছে সেভাবেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি অলরেডি 16টি থানার সবাইকে বলে দিয়েছি। স্পষ্ট বক্তব্য আপনার থেকে পেয়েছি। আসলে দীর্ঘদিনের পরিচয়, কথা শেষই হতে চায় না, কিন্তু অনুষ্ঠানের সময় সীমাবদ্ধতা, তার চেয়ে বড় ব্যাপার আপনার ব্যস্ততা। সবকিছু মিলিয়ে সর্বশেষ যে ব্যাপারটা জানতে চাই একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা, যে আপনি ব্যক্তি শাহাদাত সবার কাছেই গ্রহণযোগ্যতার একটি অনন্য লেভেলে আমি দেখেছি যখন আমি মাঠ পর্যায়ে সাংবাদিকতা করেছি। সকল দল, ধর্মের, বর্ণের মানুষের কাছে ব্যক্তি শাহাদাতের গ্রহণযোগ্যতা একটি আলাদা পর্যায়ে ছিল। আপনি কি মনে করেন সেই ব্যক্তি শাহাদাতকে আসলে মেয়র শাহাদাত হয়ে সেই জায়গাটা ধরে রাখতে পেরেছেন? আমি চেষ্টা করছি, কারণ মেয়র হিসাবে আমার তো অনেক দায়িত্ব আছে, এবং সেই দায়িত্বের জায়গায় আমি মনে করি যে মানুষের চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা একটা বড় প্রবলেম ছিল, এবং সেই জায়গায় আমার একটা সন্তুষ্টি আছে যে অ্যাটলিস্ট আমি যেখানে যাই মানুষ কিছুটা হলেও বলে যে জলাবদ্ধতা আগের চাইতে অনেক কমে গেছে। এটা একটা সন্তুষ্টির জায়গা। আর আমার আসলে চট্টগ্রামবাসীর জন্য আমি প্রথমেই বলেছি, আমি চট্টগ্রামের ছেলেদের জন্য যারা আসলে ডেভিয়েটেড হয়ে যাচ্ছে বিভিন্ন মাদকাসক্তি কিংবা একটা কিশোর গ্যাং, যেগুলি আসলে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তো আমি 41টা ওয়ার্ডে 41টা খেলার মাঠ করে দেবো এটা বলেছিলাম, এবং সেই খেলার মাঠ করার জায়গায় আমি প্রায় 9 থেকে 10টা খেলার মাঠের ভিত্তিপ্রস্তর করেছি। এটা আমার জন্য একটা বিশাল, আমি মনে করি যে আমি কিছু করতে পেরেছি, এবং আরও 31টা ওয়ার্ড যেটা আছে সেগুলো আমি আস্তে আস্তে ইনশাল্লাহ করে দেব। এবং এই খেলার মাঠটা আসলে একটা বিশাল একটা বিনোদনের জায়গা মনে করি। দিন দিন খেলার মাঠ কমে যাওয়ার কারণে আসলে আমরা যুব সমাজ বিভিন্নভাবে ডিবেটেড হচ্ছে, এবং কিশোররা আজকে কিশোর গ্যাংয়ে পরিণত হয়ে গেছে। কাজে এই জায়গায় যদি আমরা উত্তরণ ঘটাতে পারি তাহলে সামাজিকভাবে আমাদের একটা দায়বদ্ধতা যেটা আছে, আমি মনে করি যে এই দায়বদ্ধতার জায়গায় আমরা কিছুটা হলেও করতে পেরেছি। চমৎকার! আপনার সাথে খুব সুন্দর একটি সময় কাটালাম। মনেই হয়নি যে টক শো করছি বা আপনার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ছি। আরেকটি ব্যাপারে আমার জানতে খুব কৌতূহল হচ্ছে একটি জায়গায়, যে একেবারেই ব্যক্তিগত, যে ডাক্তার প্র্যাকটিসিংটা আগের মতো করা হচ্ছে কিনা? কেননা আমি নিজেও আপনাকে কয়েকবার দেখানোর সুযোগ আমার হয়েছিল। তো সেই হিসাবে আপনি এখনো প্র্যাকটিস আমি আসলে ডেইলি করতে না পারলেও আমার উইকলি ওয়ান্স শনিবারে আমি চেম্বারে যেতে চেষ্টা করি, এবং সেখানে রুগীদেরকে আমি সময় দিই ইনশাল্লাহ, কারণ এটা আমার প্রফেশন। এবং রুগীরা ধরেন আমি 25 বছর ধরে রুগী দেখছি। আগে বিনামূল্যে অনেক রোগীকে দেখতেন, এখন কি আমরা বিনামূল্যে পাবো কিনা আপনাকে? আচ্ছা আচ্ছা, এটা আছে। ওষুধও দিচ্ছি, এখানেও মাঝে মধ্যে রুগীরা আসে, এখানেও দেখে দিই। রুগী বলতে পরিচিত রুগীরা কর্পোরেশনেও চলে আসে, ভিতরে বসে দেখে দিচ্ছে। একেবারে সর্বশেষ কাজে এগুলো চলছে। এটাতে আমাদের ডাক্তার তো ইভেন জেলও ডাক্তারি করেছে। কাজে ডাক্তার হচ্ছে ডাক্তারি, তাদের তো ইভেন দাওয়াত খেতে গেলেও ডাক্তারি করতে হয়। না, আপনার জেলের ডাক্তারের গল্প আমি শুনেছি। আপনার আরেকটি আমার কয়েকটি টক শো করার আপনার সাথে সুযোগ হয়েছিল। সর্বশেষ চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে নগর পিতা হিসেবে যদি কিছু বলার থাকে। চট্টগ্রামবাসীকে আমি বলতে চাই যে ইনশাল্লাহ আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন। আমি আসলে আপনাদেরই একজন। আমি চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ সিটি করার প্রত্যয় নিয়ে কাজ করছি, এবং আমি মনে করি এই শহরটা শুধু আমার একার শহর নয়,
এই শহর আপনাদের সবার শহর। এই শহরে আপনাদের আগের জেনারেশন ছিল, এখন আপনারা আছেন, নেক্সট আপনাদের পরবর্তী জেনারেশন বাস করবে। কারণ আমি মনে করি দেশপ্রেম একটি মানের অংশ। কাজে শহরকে আপনারা ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। দেখবেন এই শহরটা আমরা সবাই মিলেই কিন্তু যে থিমটা আমরা চিন্তা করছি, ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ, আমরা সেটা করতে পারবো। এবং যে কোনো ব্যাপারে যদি মনে হয় যে কোনো একটা ডিসিশন আপনাদের বিপক্ষে যাচ্ছে, আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা আছে। আপনারা আমাকে জানাতে পারবেন। ইনশাল্লাহ আমি আপনারাই একজন। আপনাদেরকে সবাইকে নিয়েই কিন্তু আমি এই শহরটাকে একটি মডেল শহরে পরিণত করতে চাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলাম মাননীয় চসিক মেয়রের মুখে একেবারেই স্পষ্ট বক্তব্য কিছু আমরা আজকে পেয়েছি, যাকে আমাদের ভাষায় একেবারেই খোলামেলা আলোচনা আমরা বলতে চাই। সারা দাও বাংলাদেশের ক্যামেরা ঘুরছে সারা দেশে, বাংলাদেশে। তারই অবস্থায় আজকে আমরা চট্টগ্রামে উপস্থিত হয়েছি, ঠিক কর্পোরেশন ভবনে। আমরা ভবনে ঢোকার পরেই দেখতে পেয়েছি যে তিনি মানব সেবার ব্যস্ততায় আসলে এটুকু সময় নেওয়াটাও আমাদের জন্য খুব কষ্টকর ছিল। আর আমরা সময় নিব না, কেননা মানুষ এখনো তার জন্য অপেক্ষা করছে, তার সেবার উদ্দেশ্যে। অলমোস্ট সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে চলে এসেছে আজ এখনকার সময়টা। প্রিয় দর্শক, নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো স্থানে, নতুন কোনো ভাবে, নতুন কোনো জিজ্ঞাসা, নতুন কোনো প্রশ্ন নিয়ে, আপনাদেরই প্রশ্ন নিয়ে আপনাদেরই প্রিয় অতিথির কাছে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোহনা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।